হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। এর আগে আমরা সংবিধান থেকে দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস কিন্তু আমরা অলরেডি করিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে কিন্তু এটা আমাদের 3 নাম্বার ক্লাস। তো কেন 3 নাম্বার ক্লাস এত দিনের মধ্যে? কারণ এর আগে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু আসে, যেমন ধরো সংবিধান সংশোধনী, রাষ্ট্রপতি, তারপর গুরুত্বপূর্ণ ধারা, এই 3টা চ্যাপ্টার কিন্তু ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করা রয়েছে। তোমরা যারা সেই 3টা ভিডিও দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিংবা এই ভিডিও শেষে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যদি 3টা ভিডিও দেখে নাও তাহলে দেখবে আজকের এই 25টা প্রশ্নের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে পার্ট 3, তাই তো? দেখো রুটিনটা একবার বলে দিই। রুটিনটা কি রয়েছে? রবিবার দেখো হিন্দি রয়েছে সকাল 9টায়, আর অঙ্ক রয়েছে সন্ধ্যে 7টায়। আর আমার মনে হয় এতদিন তো হয়ে গেল, এখন আর রুটিনটা তোমাদেরকে এক্সট্রা করে বলার দরকার নেই, জাস্ট আমার ক্লাসগুলো আমি বলে দিচ্ছি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকে সোমবার সকাল 9টায়, মঙ্গলবার সন্ধ্যে 7টায় থাকে অর্থনীতির ক্লাস, আর শুক্রবার অর্থাৎ আজ পলিটি ক্লাস হচ্ছে, তার মানে এখন ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 7টা। তাহলে এই যে রুটিনটা তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখবে, যারা চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই স্ক্রিনশট করে রাখবে। আর হাতে খুব একটা সময় নেই, অবশ্যই এই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা ক্লাসগুলো এখনো যারা শুরু করোনি অবশ্যই ক্লাসগুলো শুরু করে দাও। আর আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.5erpathshala.com, এই ওয়েবসাইটে কিন্তু প্রতি রবিবার 10 AM থেকে 10 PM পর্যন্ত কিন্তু একটা মক টেস্ট নেওয়া হচ্ছে। তো অবশ্যই সেই মক টেস্টটা তোমরা অ্যাটেন্ড করো এবং নিজেকে যাচাই করো যে তোমাদের কোন বিষয়ে প্রিপারেশন কম আছে বা কোনটাতে খামতি থেকে যাচ্ছে। অবশ্যই সেই বিষয়ে আরো বেশি করে প্রিপারেশন শুরু করো। এই যে মক টেস্টটা প্রতি রবিবার কিন্তু নেওয়া হয়ে থাকে, আর এটা রেজাল্ট কিন্তু সোমবার দিন, এই সোমবার দিন সকাল 10টার মধ্যে কিন্তু ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে। এমনকি তোমাদের র্যাঙ্কও কিন্তু তোমরা দেখতে পারবে, যে যতজন পরীক্ষা দিলো তার মধ্যে তোমার র্যাঙ্ক কত রয়েছে সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পারবে, ঠিক আছে? তো এই গেল তোমাদের মক টেস্টের যে খবরটা। আর এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর পিডিএফও কিন্তু তোমরা যে টেলিগ্রাম চ্যানেল আছে বাংলা ডিফেন্স একাডেমি, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই কিন্তু তোমরা এই ক্লাসগুলোর পিডিএফও কিন্তু পেয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, নিম্নের কোন বছরে ভারতের বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে 1861-তে, অপশন বিতে রয়েছে 1864-তে, অপশন সিতে রয়েছে 1863-তে, নাকি অপশন ডিতে রয়েছে 1862। তাহলে বলা রয়েছে বোম্বে হাইকোর্ট কত সালে স্থাপিত হয়েছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1862 সালে। দেখো যদি সালটা বলে তাহলে 1862 আমরা বুঝলাম, তাই তো? কিন্তু এক্সাক্ট ডেট যদি বলে তাহলে 14ই আগস্ট কিন্তু বোম্বে হাইকোর্ট উদ্বোধন করা হয় বা স্থাপিত হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 19 খ, ঠিক আছে? খ বলতে পারো, এটা বি বলতে পারো, নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র হয়ে সমবেত হওয়া এর সাথে যুক্ত। অপশন বিতে রয়েছে বাক্যের ও অভিব্যক্তির স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতার সঙ্গে যুক্ত। অপশন সিতে দেখো রয়েছে ভারতের রাজ্য ক্ষেত্রের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার এর সাথে যুক্ত, নাকি অপশন ডি পরিমেল বা সংঘ বা সমবায় সমিতি গঠন করা এর সঙ্গে যুক্ত। তাহলে বলা রয়েছে যে 19-এর যে খ ধারাটা রয়েছে সেটা কোনটার সাথে যুক্ত? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র হয়ে সমবেত হওয়া। অর্থাৎ সবাই মিলে একসঙ্গে সমবেত হওয়া যেতে পারে কিভাবে? শান্তিপূর্ণ হয়ে আর নিরস্ত্র হয়ে কিন্তু সমবেত হওয়ার কথা 19-এর খতে এবং 19-এর বিতে কিন্তু বলা রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিধানিক শাখা সংসদের ড্যাশ সদন রয়েছে? অপশন এ 1টি, বি 5টি,
সি দুইটি নাকি অপশন ডি তিনটি? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি দুইটি, অর্থাৎ ভারতের বিধানিক শাখা সংসদের দুইটি কিন্তু এখানে তাহলে কি সদন রয়েছে। 4 নম্বর দেখো কি রয়েছে, ভারতে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন বা আইনি সহায়তা আন্দোলনকে বিধিবদ্ধ মর্যাদা প্রদান করে এবং এটি কেন্দ্র, রাজ্য এবং জেলা স্তরে আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্থাপনের ব্যবস্থাও করে। এটা কত সালে এটা করা হয়েছিল? দেখো এটা কত সালে করা হয়েছে, তাহলে অপশন এ 1987 সালে, অপশন বি 1981 সালে, অপশন সি 1983 সালে, নাকি অপশন ডি 1985 সালে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 1970 সালে। তাহলে এখানে যদি 1987টা বসিয়ে দাও, তাহলে এবার দেখো কি হচ্ছে যে ভারতে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 আইনি সহায়তা আন্দোলনকে বিধিবদ্ধ মর্যাদা প্রদান করে এবং এটি কেন্দ্র, রাজ্য এবং জেলা স্তরে আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্থাপনের ব্যবস্থাও করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতিসমূহের একটি নয়? অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে একটি নয়। দেখো তো অপশন এতে কি রয়েছে, নাগরিকদের জন্য একই প্রকার দেওয়ানি সংহিতা। ঠিক আছে, তাহলে এরপরে দেখো রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রজ্ঞত্বকরণ। অপশন সি তে রয়েছে নির্বাহিক বর্গের থেকে বিধান মণ্ডলের পৃথকীকরণ, আর অপশন ডি রয়েছে কৃষি ও পশুপালনের সংগঠন। তাহলে কোনটা হবে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, নির্বাহিক বর্গের থেকে বিধান মণ্ডলের কিন্তু পৃথকীকরণের কথা বলা রয়েছে, বলার নেই আর কি। ঠিক আছে, রয়েছে তো না, এর নয় রয়েছে, তাহলে বলা নেই। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের ড্যাশ একটা অনুচ্ছেদ হবে এখানে, অনুচ্ছেদের অনুসারে রাষ্ট্রপতি কোন বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে, পরামর্শের যদি প্রয়োজন হয় তিনি তা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানে বিশেষ ক্ষেত্রাধিকার আছে। তাহলে কত নম্বর সংবিধান মানে আর্টিকেলের দ্বারা তাহলে করতে পারে এটা? 141, 143, 142 নাকি 144? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 143তম অনুচ্ছেদের অনুসারে কিন্তু রাষ্ট্রপতি কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তিনি তা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু জানতে পারেন এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের বিশেষ ক্ষেত্রাধিকার কিন্তু আছে। ঠিক আছে, দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করার জন্য শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে সরকারের ক্ষমতা ভাগ করা হয়েছে? আচ্ছা, 3টা বিভাগে ভাগ করা হয়েছে। দেখো, ক্ষমতার পৃথকীকরণ, সার্বভৌমত্ব, সংসদীয় ব্যবস্থা, নাকি অপশন ডি যুক্তরাষ্ট্রীয় বাদ? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ক্ষমতার পৃথকীকরণ। ক্ষমতার পৃথকীকরণের দ্বারাই কিন্তু কি এই যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগীয় শাখার কিন্তু মধ্যে সরকারের ক্ষমতাগুলোকে ভাগ করা রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়া যা ভারত নামে পরিচিত সেটি হলো একটি ড্যাশ কি? দেশ সমূহের সংঘ, অর্থাৎ সবগুলা দেশ মিলে একটা কিছু। অপশন বি তে রয়েছে রাজ্য সমূহের সংঘ, প্রত্যেকটা রাজ্য মিলেই এক, যাকে কখনোই ভাঙা যাবে না। অপশন সি বিশ্বের সংঘ, নাকি অপশন ডি রাজ্য সমূহের ফেডারেল? তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজ্য সমূহের সংঘ, অর্থাৎ একটা রাজ্য চাইলেই কিন্তু একটা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। এই রাজ্যটাকে চাইলে ভেঙে আমরা ছোট রাজ্য তৈরি করতেই পারি, আবার সেই রাজ্যগুলোকে আবার ভেঙে আমরা জেলা তৈরি করতে পারি, কিন্তু তাকে কিন্তু কখনো একটা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না, তাই তো? নেক্সট দেখো কি বলা আছে, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত এবং রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত হয় রাজ্যসভার? ঠিক আছে, মনে রাখবে সর্বোচ্চ সদস্য সংখ্যা 545 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 25 জন। এটা কি ঠিক? না, এটা ঠিক না।
অপশন বি দেখো, সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 245 জন, রাষ্ট্রপতি কর্তৃক কত 12 জন। এরপরে সি নাম্বারে দেখো, সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন। অপশন ডিতে রয়েছে সর্বোচ্চ সদস্য সংখ্যা 550 জন আর রাষ্ট্রপতি কর্তৃক 238 জন। তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সর্বোচ্চ সদস্য সংখ্যা 245 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কিন্তু কতজন? এই 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। ঠিক আছে, মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন, ভারতে যে রাজ্যের বিধান পরিষদ আছে সেই রাজ্যের ওই পরিষদের মোট সদস্য সংখ্যা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার ড্যাশের বেশি হবে না। অর্থাৎ যে রাজ্যে, আমরা জানি প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, বিধানসভা আছে কিন্তু বিধান পরিষদ নেই, তাই তো? এবার যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে শুধুমাত্র তাদের কথা বলা রয়েছে। টোটাল 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, আমরা সেটা জানি, এরপরে আমরা আলোচনাও করব। দেখো বলা রয়েছে যে রাজ্যে বিধান পরিষদ আছে শুধু তাদের কথা বলা রয়েছে, সেই রাজ্যে ওই পরিষদের মোট সদস্য সংখ্যা, অর্থাৎ বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যা ড্যাশের বেশি হবে না। এবার ওই রাজ্যে যে বিধানসভা আছে সেই বিধানসভার যে মোট সদস্য সংখ্যা আছে তার কত বেশি হবে না? এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশন সি, 1/3 বেশি কিন্তু হবে না। দেখো 2022 সালে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা অনুসরণ করে 6টি রাজ্যের বিধান পরিষদ রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, এটা 1 নম্বর বলতে পারো, অন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটক আর কে মহারাষ্ট্র, টোটাল 6টা। দেখো এই কক্ষে 98 জন সদস্য ছিল, তার মেয়াদ 6 বছর ছিল। 1969 সালে 21শে মার্চ, এটা পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে, ঠিক আছে? এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কি আছে? পশ্চিমবঙ্গ তো নেই। দেখো পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাশ হয়। এরপর ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্তি আইন 1969 পাশ হয়। এরপর 1969 সালের 1 আগস্ট কিন্তু এই পরিষদ অবিলুপ্ত হয়ে যায়। এটা পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে, জাস্ট এটা এক্সট্রা পয়েন্ট হিসেবে তোমরা পড়বে। এখানে কিন্তু জাস্ট আমি পশ্চিমবঙ্গের কথা বলেছি, ওভারঅল কিন্তু এইটুকুর মধ্যেই তোমরা পড়বে, ঠিক আছে? নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলির মধ্যে একটি নয়? এখানে 4টি রয়েছে কিন্তু একটি নয়, কোনটা? 4টার মধ্যে কোনটা নয়? আচ্ছা, সাংবিধানিক প্রতিকারের অধিকার, বি নম্বর রয়েছে শোষণের অধিকার, সি নম্বর রয়েছে সমতার অধিকার, নাকি ডিতে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার? দেখো তো, সাংবিধানিক প্রতিকারের অধিকার অবশ্যই অধিকার, শোষণের অধিকার এটি কি কোনো অধিকার হতে পারে? হতে পারে না। সি নাম্বার সমতার অধিকার, অবশ্যই এটা অধিকার হতে পারে। ধর্মীয় স্বাধীনতার অধিকার অবশ্যই অধিকার হবে। তাহলে এটা অ্যান্সার কিন্তু আমরা বুঝতে পারলাম বি হবে, যে শোষণের অধিকার এটা কিন্তু কি মৌলিক অধিকারগুলির মধ্যে একটি নয়, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ অনুসারে একজন নাগরিকের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? অপশন এতে রয়েছে 11টি, এটা প্রত্যেকটাই টি হবে তাহলে। আচ্ছা দেখো 10টি, 15টি নাকি 5টি? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ 11টি, তাই তো? 11টি মৌলিক কর্তব্য কিন্তু ভারতীয় সংবিধানে রয়েছে। এবার সংবিধান শুরুর সময় তাতে কিন্তু কোনো মৌলিক কর্তব্য ছিল না। এবার দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক দায়িত্ব বা কর্তব্য 4 ভাগে যোগ করা হয়েছিল। এরপর 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। টোটাল কতগুলো হয়? টোটাল হয়ে যায় 11টি মৌলিক কর্তব্য। তাহলে সংবিধান শুরুর সময় কিছুই ছিল না। এর আগে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে হয়েছিল, আর 86তম সংবিধান সংশোধনীতে কিন্তু 2002-এ টোটাল 11টা সংবিধান সংশোধনী বা 11টা মৌলিক কর্তব্য কিন্তু ভারতীয় সংবিধানে বর্তমানে রয়েছে। আচ্ছা 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 12 অনুচ্ছেদে
ড্যাশের উল্লেখ রয়েছে। কার উল্লেখ রয়েছে? দেখো অপশনে রয়েছে মৌলিক কর্তব্যের সংজ্ঞা, মৌলিক অধিকারের সংজ্ঞা, অপশন সি রাষ্ট্রের সংজ্ঞা, নাকি অপশন ডি রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশক নীতিসমূহের সংজ্ঞা, অর্থাৎ ডিপিএসপি সংজ্ঞা। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি রাষ্ট্রের সংজ্ঞা। কিন্তু এই 12 নম্বর অনুচ্ছেদে কিন্তু আলোচনা করা আছে, অর্থাৎ 12 নম্বর আর্টিকেলে কিন্তু আলোচনা করা আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে কোন ক্ষেত্রে ক্ষমা ইত্যাদি করায় এবং দণ্ডাদেশ মুলতবি রাখার, বাতিল করার বা লঘু করার পক্ষে রাজ্যপালের ক্ষমতা উল্লেখ হয়েছে? আমরা গ্র্যান্ড পার্টনের কথা জানি রাষ্ট্রপতি, এবার রাজ্যপালও তো রয়েছে। দেখো অনুচ্ছেদ 161 তে রয়েছে, অনুচ্ছেদ 163 তে রয়েছে, নাকি অপশন সি অনুচ্ছেদ 162 তে রয়েছে, নাকি অপশন ডি অনুচ্ছেদ 164 তে রয়েছে? তাহলে কোথায় রয়েছে রাজ্যপালের ক্ষমতা? এই ক্ষমতা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 161 তে। আবার রাষ্ট্রপতিটা দেখো দিয়ে দেওয়া আছে, রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার আছে 72 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজ্যপালেরটা রাষ্ট্রপতিটা দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন ভাগটি সরকারি ভাষার সাথে সম্পর্কিত? আচ্ছা, সরকারি ভাষা বর্তমানে আমাদের কতগুলি রয়েছে? বর্তমানে আমাদের সরকারি ভাষা রয়েছে 22টি, তাই তো? এবার কোন ভাগটি? দেখো 19 নম্বর, 18 নম্বর, 16 নম্বর, নাকি 17 নম্বর? কোন ভাগটি তাহলে? তাহলে অবশ্যই এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 17 নম্বর ভাগটা কিন্তু আমাদের সরকারি ভাষার সঙ্গে যুক্ত। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক বলবে, প্রথম হোমওয়ার্ক এটা, যে ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য স্থাপিত হয়েছিল বা তৈরি করা হয়েছিল? ঠিক আছে, অবশ্যই এটা কমেন্টসে জানাবে। দেখো 16 নম্বর প্রশ্ন, ভারতে কত সালে কেন্দ্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? এই যে অন্তর্বর্তীকালীন সরকার মানে যারা দেশেই ছিল, দেশের সেই সময়টা ভারতীয় সংবিধান তৈরি হওয়ার আগ মুহূর্তে দেশকে পরিচালনা করার জন্য যে সংবিধান তৈরি করা হয়েছিল সেটাই অন্তর্বর্তীকালীন সরকার। এবার দেখো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত সালে? 1946 সালে, 1916 সালে, 1926 সালে, নাকি 1934 সালে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1946 সালে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতে কোন সংস্থাটি উপভোক্তাদের অধিকার রক্ষা ও প্রচার এবং উপভোক্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ? কোন সংস্থা? জাতীয় মানবাধিকার কমিশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, জাতীয় মহিলা কমিশন, নাকি জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন বা এনসিডিআরসি? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন, যার শর্ট ফর্ম এনসিডিআরসি, আর যার ফুল ফর্ম ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রেড্রেসাল কমিশন। 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে শোষণ থেকে ত্রাণের অধিকার সব ধরনের ড্যাশ এবং মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে কে? শ্রম, অপশন বি কৃত্যক সমূহ, অপশন বি বলপূর্বক শ্রম, নাকি কার্য? কোনটা? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবশ্যই বলপূর্বক শ্রম। বলপূর্বক কাউকে শ্রম করানো এটাও কিন্তু সংবিধান বিরোধী, বলপূর্বক শ্রমও কিন্তু কাউকে করানো যাবে না। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? অর্থাৎ মুসলিম লীগ যখন আলাদা হয়ে গেল সেই সময় গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? আচ্ছা, মুসলিম লীগ থাকাকালীন কত ছিল? 389 ছিল, 389 জন। এবার যখন মুসলিম লীগ চলে গেল সেই মুহূর্তে গণপরিষদের সদস্য সংখ্যা কত হলো? 299, 329, নাকি 331, নাকি অপশন ডি 359 বা 359? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ 299 জন কিন্তু মুসলিম লীগ চলে যাওয়ার পর যখন গণপরিষদ মুসলিম লীগ প্রত্যাহার করলো তারপরে কিন্তু সদস্য সংখ্যা হয়ে যায় কত? 299 জন। নেক্সট প্রশ্ন, আত্মদোষারোপের বিরুদ্ধে অর্থাৎ নিজের বিরুদ্ধে অধিকারের মৌলিক অধিকারটি নিশ্চিত করে যে?
আচ্ছা, কি নিশ্চিত করে? কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। অপশন এতে রয়েছে। বিতে রয়েছে কোনো ব্যক্তিকে আদালত বা আদালতে প্রমাণ দিতে বাধ্য করা যাবে না। সিতে রয়েছে কোনো ব্যক্তিকে অপরাধ স্বীকার করতে বাধ্য করা যাবে না। অপশন ডিতে রয়েছে কাউকে অন্য কারো বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, এটা আত্মদোষারোপের বিরুদ্ধে অধিকারের মৌলিক অধিকারটি নিশ্চিত করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন একটি কি, মানে কোন পদ? দেখ, বিচার সংস্থা, তারা কি বিচার করে? অবশ্যই না। সাংবিধানিক সংস্থা, সংবিধান সংস্থা মানা যায়। সংবিধিবদ্ধ সংস্থা, নাকি অপশন ডি নির্বাহী সংস্থা? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাংবিধানিক সংস্থা। অর্থাৎ এই যে ভারতের নির্বাচন কমিশন, একে সাংবিধানিক একটা সংস্থা, যারা কি নাকি ভারতের সংবিধান রচনার জন্য, ভারতের সংবিধানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে থাকে, তাই না? নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নের কোন তপশিলে সমবর্তী সূচি দেওয়া আছে? আচ্ছা, সমবর্তী সূচি দেওয়া আছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাকি অষ্টম? এখানে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সপ্তম। এখানে তিনটে তালিকার কথাও কিন্তু বলা হয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, তাই তো এই সমবর্তী সূচি। নেক্সট দেখো, ভারতীয় দণ্ডবিধি 1860 আইপিসি কে বাতিল করে? কে বাতিল করে? ভারতীয় ন্যায় সংহিতা বিল, অপশন বি আইনি সংস্কার সংশোধনী আইন, অপশন সি ফৌজদারি কোড বিলোপ বিল, অপশন ডি ভারতীয় বিচার বিভাগ আইন। কে করে তাহলে? কে বাতিল করে? এটা অ্যান্সার হবে অপশন এ, ভারতীয় ন্যায় সংহিতা বিল কিন্তু একে বাতিল করে দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান তার সকল ড্যাশদের, কাদের? আমরা অপশনে দেখব। ড্যাশদের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করে। নাগরিকদের জন্য, নাগরিক এবং অনাগরিকদের জন্য, অপশন সি শিক্ষিত মানুষদের জন্য, নাকি অপশন ডি করদাতাদের জন্য? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাগরিকদের জন্য। এখানে অনাগরিকদের জন্য অবশ্যই হবে না। শিক্ষিত মানুষ কি শুধু ভোট দিবে? এটাও হবে না। করদাতারাই কি শুধু ভোট দিবে? তাও না। নাগরিক যারা, তারাই কিন্তু সংবিধান তারা সকল নাগরিকদের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করে, যেটা 18 বছরের, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে ড্যাশ নিযুক্ত করা যেতে পারে। আচ্ছা, কিভাবে নিযুক্ত করা যেতে পারে? এ নাম্বারে রয়েছে, দেখো, এক সময় একটি রাজ্যের জন্য, মানে একটা সময় একটা রাজ্যপাল একটাই রাজ্যের রাজ্যপাল হতে পারবে। বি নাম্বার শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, অবশ্যই কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল থাকে না, কে থাকে? লেফটেন্যান্ট থাকে। দুই বা ততোধিক রাজ্যের জন্য। ডি নাম্বার রয়েছে দুটির বেশি রাজ্যের জন্য নয়। আচ্ছা, তাহলে এটাতে বলা হয়েছে দুইটা রাজ্যের রাজ্যপাল থাকতে যেতে পারে, একসঙ্গে একজন রাজ্যপাল দুটো রাজ্যের রাজ্যপাল হতে পারে, অপশন ডি তে বলা রয়েছে। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দুই বা ততোধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল একই সঙ্গে দুই বা তার বেশি রাজ্যের জন্য রাজ্যপাল কিন্তু থাকতে পারে। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দিবে। তাহলে তারা বুঝতে পারবে যে জিডিতে কিরকম টাইপের কোয়ালিটি প্রশ্ন আছে, কতটা ভেতর থেকে তোমাদের পড়তে হবে। সেই হিসাবে পড়লে অবশ্যই স্কোর অনেক বেটার আসবে, তাই না? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।